নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে শুভঙ্কর বাবুর খুব হৃদ্য সম্পর্ক আছে। তার সঙ্গে আমার প্রথম পরিচয় সেই পাঁশকুড়া বাই ইলেকশনের সময় মেদিনীপুরে এলআইসি চকে তিনি একটা অনশনে বসেছিলেন। বিষয়টা কি ছিল আমার এখন মনে নেই। প্রার্থী হয়েছিলেন, যে নির্বাচনে বিক্রম সরকার জিতলেন, পাঁশকুড়া লাইন এস্টাবলিশড হলো। তারপর তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, 25টা বছর পার হয়ে গেছে। শুভঙ্কর বাবু রাজনীতিতে পরিণত হয়েছেন, সর্বভারতীয় রাজনীতিতেই তিনি বেশি ব্যস্ত থাকেন এবং আজন্ম কংগ্রেসই, কখনো কংগ্রেস ছাড়েননি। কিন্তু শুভঙ্কর বাবুর নির্বাচনী ভাগ্য সুপ্রসন্ন নয়। অনেক নির্বাচনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত নির্বাচনী জয় তিনি করায়ত্ত করতে পারেননি। সেই শুভঙ্কর সরকারের হাতেই এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব। অধীর চৌধুরীর জায়গায় তিনি নতুন দায়িত্ব পেয়েছেন। অধীর চৌধুরীকে কেসি বেণুগোপাল ফোন করে এই খবরটা দেন, যদিও অধীর ওয়ার্কিং কমিটিতে থাকছেন। তারপরে অনেক দিল্লির নেতা অধীর বাবুকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু অধীর বাবু কারোর ফোন ধরেননি। অধীর বাবু জিতুন, তৃণমূল তো চায়নি, কংগ্রেসের অনেকেই চায়নি। তার মধ্যে উল্লেখযোগ্য কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গে। অধীর বাবুর এই তৃণমূল বিরোধিতা তারা পছন্দ করেননি। কেসি বেণুগোপালের নিজস্ব স্বার্থ আছে, তিনি যেহেতু কেরলের নেতা, তা পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম এর সমঝোতা হলে কেরালায় তার পক্ষে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, অস্বস্তিকর প্রশ্ন। তো সেই জন্য তিনি চাননি যে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস নির্বাচনী সমঝোতা করুন, বরঞ্চ মমতার সঙ্গে সমঝোতা করলে কংগ্রেস আরো দু একটা বেশি আসন জিততে পারত। এটাই ধারণা মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশের। অধীর বাবু নির্বাচনে বরাডুবির পর, নিজে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছিলেন। খাড়গে বলেছিলেন যে তিনি অধীর বাবুর সাথে কথা বলবেন। অধীর বাবুকে অনেকদিন বাদে সময় দেন। ইতিমধ্যে গুলাম মীর বলে ফেলেন যে অধীর বাবু আর সভাপতি নেই। তারপরে সোনিয়া রাহুলের সঙ্গে অধীর বাবু কথা বলেন এবং সোনিয়াকে অধীর বাবু বলেন যে তীব্র মেরুকরণের তাস তৃণমূল খেলেছিল, তার জন্য বহরমপুরের দুর্গ তিনি রক্ষা করতে পারেননি। তারপর অধীর বাবুকে নিয়ে বিস্তর জল্পনা হয়েছে যে অধীর বাবু বোধহয় বিজেপি মুখী হবেন। 2026-এ পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। অধীর বাবু যদি চান পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভায় যেতে পারেন। তার আগে জল্পনা ছড়িয়েছিল যে ত্রিপুরা থেকে যে রাজ্যসভার আসন খালি হচ্ছে, অধীর বাবুকে সেখান থেকে বিজেপি মনোনয়ন দিতে পারে। অধীর বাবুর সঙ্গে মোদিজি, যোগী আদিত্যনাথ, অমিত শাহের অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক। 2019-এ লোকসভা নির্বাচনে জেতার পর অধীর বাবু প্রথম ফোনটা কিন্তু কংগ্রেসের কারুর কাছ থেকে পাননি, পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। কংগ্রেসের একজন প্রার্থী জিতলেন আর তাকে ফোন করে কনগ্রাচুলেট করলেন নরেন্দ্র মোদী। এর থেকেই বোঝা যায় দুজনের ব্যক্তিগত সম্পর্ক মসৃণ। এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা চেয়েছিল লোকসভা নির্বাচনে। তারা 4 থেকে 5টা আসন কংগ্রেসকে ছাড়ত, কিন্তু অধীর বাবু তৃণমূলের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় শেষ পর্যন্ত সেই আসন সমঝোতা হয়নি। তৃণমূলের বক্তব্য, কংগ্রেস তৃণমূলের আসন সমঝোতা হলে তারা আরো গোটা কয়েক বেশি আসন পেতেন। সামনে বিধানসভার ভোট। দেখুন তৃণমূলের শক্তি কোথায়? বেনিফিশিয়ারি ক্লাস আর সংখ্যালঘুদের সমর্থন। দক্ষিণবঙ্গে 100টার মধ্যে 95টা সংখ্যালঘু ভোট তৃণমূল একচেটিয়া পেয়েছে, কিন্তু উত্তরবঙ্গে
সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছে কংগ্রেস ও সিপিএম, যেমন রায়গঞ্জে, যেমন মালদার দুটো সিটে ইত্যাদি। তাহলে 2026-এর নির্বাচন এখনো বছর দেড়েক দেরি আছে, তার মধ্যে অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। দেখুন, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে স্বাস্থ্য দুর্নীতির তদন্তে কত রুই কাতলা ধরা পড়বে সেটা এখনই তো বলা যাচ্ছে না, কিন্তু এই তদন্ত অনেকটা এগোবে, হয়তো সর্বোচ্চ প্রভাবশালীর কাছেও পৌঁছে যেতে পারে। এবং তারপর একের পর এক আর্থিক সংকটের মুখোমুখি রাজ্য। এখনো পর্যন্ত 100 দিনের কাজ আবাস যোজনার 1 টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পাননি। ঋণের বোঝা বাড়ছে, রেভিনিউ কম হচ্ছে, আর 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হতে হবে 2026-এ তৃণমূলকে। তাই তাদের জীবন কাঠি সংখ্যালঘু ভোটকে যতটা সম্ভব কনসলিডেট করার চেষ্টা তারা করবেন। তাই কংগ্রেস যদি পাশে থাকে তাহলে সংখ্যালঘু ভোটের উত্তরবঙ্গেও প্রায় পুরোটাই তৃণমূল আর কংগ্রেস পাবে বলে তৃণমূলের নেতারা মনে করছেন। অধীর বাবু অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স থাকলে কিছুতেই এই সমঝোতাটা হতো না। তৃণমূল যাকে চেয়েছিল পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে, 1 নম্বরে নাম ছিল প্রদীপ ভট্টাচার্য, 2 নম্বরে শুভঙ্কর সরকার, 3 নম্বরে শঙ্কর মালাকার। প্রদীপবাবু অশীতিপর, তার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। শঙ্কর মালাকার মূলত উত্তরবঙ্গের মানুষ, আর শুভঙ্কর সরকার কলকাতা থেকে দলটা চালাতে পারবেন। তাই শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়ায় তৃণমূল খুশি, এবং কুণাল বাবু যেভাবে শুভঙ্কর সরকারকে অভিনন্দন জানিয়েছেন তার অন্তর্নিহিত বার্তা খুব স্পষ্ট। আগামী দিনে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ হবে, এবং তৃণমূল ওই 20-25টা আসনের প্রস্তাব যদি কংগ্রেসকে দেয় বিধানসভায়, আমি বলে দিলাম কংগ্রেস হাসি মুখে সেটা মেনে নেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ অন্তত শূন্যর গেরো তো কাটবে। দেখুন, 2011-এ তৎকালীন প্রদেশ সভাপতি মানস ভূঁইয়া 90টা আসনে লড়ার ব্যাপারে একেবারে অনমনীয় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী 65টা আসন লড়ার মমতার প্রস্তাব মেনে নেওয়ায় মানসবাবুকে রণে ভঙ্গ দিতে হয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আরো অন্যরকম। কংগ্রেস হীনবল, 2016-য় তারা শূন্য, ভোটের শতাংশের বিচারে কমে যাচ্ছে। যে মুর্শিদাবাদ এককালে কংগ্রেসের ঘাঁটি ছিল, সেখানে কংগ্রেস খাতা খুলতে পারেনি লোকসভায়, মালদায় টিম করে একটা পেয়েছে। এখন তৃণমূল যদি 20-25টা আসন কংগ্রেসকে দেয় বিধানসভা নির্বাচনে, শুভঙ্কর সরকার তাতেই রাজি হয়ে যাবেন। হয়তো তিনি একটা মনোমতো আসন চেয়ে নেবেন যাতে তিনি জিতে বিধায়ক হতে পারেন। তিনি দীর্ঘদিন বিধানসভা লোকসভা যাওয়ার চেষ্টা করেছেন, একবারও সফল হননি। 26 সালে তৃণমূলের সঙ্গে যদি সমঝোতা হয় তাহলে শুভঙ্কর সরকারের পক্ষে বিধানসভায় যাওয়াটা মসৃণ হবে। এখন বক্তব্য যে শেষ পর্যন্ত শুভঙ্কর সরকার কি কংগ্রেসের নৌকা তৃণমূলের ঘাটে বেরাতে পারবেন? এই উদ্যোগ নিলে কংগ্রেসের একটা বড় অংশ বিদ্রোহ করে বেরিয়ে আসবে, বহু লোক বিজেপিতে যাবে, কেউ ঘরে বসে যাবেন। অধীর বাবু 22 তারিখেও হাওড়াতে একটা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটা পদযাত্রা করেছেন, সেখানে হাওয়াই চটি বর্জনের ডাক দিয়েছেন। অর্থাৎ অধীর বাবু আছেন অধীর বাবুর মতোই, তিনি প্রদেশ সভাপতি নাই থাকতে পারেন, কিন্তু তার নামের একটা তো গুরুত্ব আছে, ওজন আছে, 5 বারের সাংসদ। তাই শুভঙ্কর সরকার যতই তৃণমূলের হাতে তামাক খেতে উৎসাহী হন না কেন, তৃণমূল 2-1টা রুটি
ছুড়ে দিলে সেটা নিয়ে আনন্দে থাকার চেষ্টা করুন না কেন। যারা কট্টর কংগ্রেসী, যারা মনে করে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করেছে, দুর্বল করেছে, কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি, তারা শুভঙ্কর সরকার তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে চাইলেও তারা সেই সমঝোতায় সায় দেবেন না। তারা হয় ঘরে বসে যাবেন, নইলে অনেকে বিজেপিতে যোগদান করবেন। দেখুন, অধীর বাবুর এই মুহূর্তে কি করবেন বলার মতো জায়গায় আমি নেই, কারণ অধীরবাবু কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য আছেন, থাকবেন, সেটা বলা হয়েছে। তাকে সর্বভারতীয় স্তরে কোনো সাংগঠনিক পদ দেয়া হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তার অ্যাক্টিভিটি এইভাবে কি চলবে? কারণ শুভঙ্কর সরকার সভাপতি হিসাবে তৃণমূলের সঙ্গে নরম অবস্থান নেবেন, আর অধীরবাবু মাঠে ঘাটে নেমে পদযাত্রা করে, মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। আসলে কংগ্রেসের মা চাইছেন তার ছেলেকে প্রধানমন্ত্রী করতে। কংগ্রেসের তো একার পক্ষে কিছু সম্ভব নয়, তাই আগামী দিনে রাহুলের প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে তৃণমূলের সমর্থন নিশ্চিত করাই হচ্ছে কংগ্রেসের একমাত্র লক্ষ্য। তাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস ধূলিসাৎ হয়ে যাক, তাতে এই তথাকথিত হাইকমান্ডের কোনো উদ্বেগ নেই। তারা ভাবেই না পশ্চিমবঙ্গ কংগ্রেস সম্পর্কে। সেই জন্য শুভঙ্কর সরকারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে একটা সম্পর্ক মসৃণ করা। অধীরবাবু আলাদা কোনো দল করবেন না। তার বয়স 70-এর কাছাকাছি। দল করবার জন্য যে রিসোর্স লাগে এই মুহূর্তে অধীরবাবুর পক্ষে তা জোগাড় করা সম্ভব নয়। তিনি হয়তো কংগ্রেসই থাকবেন, তার মতো করে লড়াই আন্দোলন করবেন, সর্বভারতীয় সংগঠনের কোনো পদে তিনি থাকবেন। কিন্তু ওই যে অধীরবাবু মাঠে ময়দানে পদযাত্রা, মিটিং, মিছিল করে তৃণমূলকে গাল দেবেন, আর শুভঙ্কর সরকারের নেতৃত্বের প্রদেশ কংগ্রেস তৃণমূলের হাতে তামাক খাবে, এটা তো চলতে পারে না। সেক্ষেত্রে কংগ্রেসের হাইকমান্ড অধীরবাবুর বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থাও নিতে পারে। তখন অধীরবাবুর কাছে আর কোনো বিকল্প থাকবে না অন্য কিছু ভাবার ক্ষেত্রে। তিনি ভাবতে বাধ্য হবেন, হয় রাজনীতি থেকে অবসর নেবেন। তো অধীরবাবু রাজনীতি থেকে অবসর নিয়ে ঘরে বসে থাকার লোক নন, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তবে এটুকু বলতে পারি, শুভঙ্কর সরকার দায়িত্ব নেবার পরেই তিনি যেভাবে হাওড়ায় পদযাত্রা করে বললেন হাওয়াই চটি বয়কট করুন, তাহলে অধীরবাবু তার অবস্থান থেকে এক চুলও সরবেন না। এবং শুভঙ্কর বাবু অধীরবাবুর বিরুদ্ধে আগামী দিনে নালিশ করতে বাধ্য হবে। এবং অধীরবাবু হয়তো এটা চাইছেন যে মমতা বিরোধী আন্দোলন করার জন্য কংগ্রেসের হাইকমান্ড তাকে শাস্তি দিক, তাহলে তিনি হিরো হবেন এবং আগামী দিনে তার পরবর্তী রাজনৈতিক কৌশল স্থির করতে অনেক সুবিধা হবে। শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে বামেদের সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বামেদের আলাদাভাবে লড়তে হবে। কংগ্রেস তৃণমূলের সমঝোতা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। শুভঙ্করও সেরকম ইঙ্গিত দিচ্ছেন এবং তৃণমূল তো যারপন্নায় খুশি, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ওই কাঁটার মতো বিধে থাকবে অধীর চৌধুরী। তিনি তার অবস্থান নরম করার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেননি, ভবিষ্যতেও দেবেন বলে মনে হয়।